হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। জিকের ঝুলি 31 ক্লাস সকাল 8টাতে চলে আসলাম প্রতিদিনের মতোই। আজকের ক্লাসে দুর্দান্ত প্রশ্ন থাকছে কিছু আলোচনা করার মতো। 30 নম্বর ক্লাসটা যদি না দেখে থাকো তাহলে 30 নম্বর ক্লাসটি দেখে আসবে, সেখানে আমি 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকের ক্লাসটাও কিন্তু দুর্দান্ত একটি ক্লাস হবে, সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, খুবই ভালো লাগবে ক্লাসটি। এবং ক্লাসটিতে ইন্টারেস্টিং কিছু প্রশ্ন থাকছে, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, পরীক্ষার ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমরা রাখছি আজকের সেশনে। প্রথম প্রশ্নে আসবো, তার আগে আরও একবার বলে রাখি, TWS একাডেমি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে সমস্ত ভিডিও লিঙ্ক প্রথমেই পেতে আমাদের ফ্রি ক্লাস এই লিঙ্ক বা রুটিন প্রতিদিন পেয়ে যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেল, সেখানে যুক্ত হয়ে যাবে। দ্য ওয়ে অফ সলিউশন, সেখানে যুক্ত হয়ে যাবে। পরে প্রথম প্রশ্ন, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? ওডোমিটার একটা যন্ত্রের নাম, এই যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? প্রথম সুন্দর একটি প্রশ্ন দিয়ে শুরু করছি, যে প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে তোমাদের WEP-তেই এসেছিল। প্রশ্নটা কি হবে? ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? দূরত্ব পরিমাপ করা হয়, অতিক্রান্ত দূরত্ব। যেমন তোমরা বাইক বা কোনো গাড়িতে দেখবে, যানবাহনে এই মিটারটা কিন্তু থাকে, ওডোমিটার যন্ত্র, এই যন্ত্রের সাহায্যে দূরত্বকে পরিমাপ করা হয়। নেক্সট, পরের প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় কারখানা আইন কবে স্থাপিত হয়েছিল? দ্বিতীয় কারখানা আইন, কারখানা আইন আমাদের ভারতে প্রথম পাস হয়েছিল কবে, সেটা তো অবশ্যই আমরা জানবো। তার সঙ্গে আমরা একটা জিনিস জানবো, দ্বিতীয় কারখানা আইনটা কবে পাস হয়েছিল। সুন্দর একটি প্রশ্ন, করে ফেলো এটার উত্তর। আমরা প্রথমে একটা জিনিস দেখে রাখবো, সেটা হচ্ছে প্রথম কারখানা আইন কবে পাস হয়? ফ্যাক্টরি অ্যাক্ট। আইন পাস হয় কার সময়? প্রথম কারখানা আইনটা পাস করেছিলেন কে? সেটা হচ্ছে লর্ড রিপনের সময় এটা পাস হয়েছিল। কে পাস করেন? লর্ড রিপন পাস করেছিলেন। এবারে মূল প্রশ্ন হচ্ছে, এটা কবে পাস হয়েছিল? প্রথম কারখানা আইনটা পাস হয়েছিল 1881, 1881 খ্রিস্টাব্দে প্রথম কারখানা আইন পাস হয়। পরবর্তীতে দ্বিতীয় কারখানা আইন কবে পাস হয়েছিল? দ্বিতীয় কারখানা আইনটাকে পাস করা হয়েছিল 1891, 1891 খ্রিস্টাব্দে পাস করা হয়। এবারে প্রশ্ন হচ্ছে, এতদিন তো লর্ড রিপন ছিলেন না ভাইসরয়, তখন কে ভাইসরয় ছিলেন আমাদের ভারতের? কে ছিলেন? তিনি হচ্ছেন লর্ড ল্যান্সডাউন। কে ছিলেন? লর্ডস ল্যান্সডাউন। ইনি ছিলেন তৎকালীন সময়ে আমাদের ভারতের ভাইসরয়। এনার সময় গুরুত্বপূর্ণ কিছু কাজ হয়েছিল, আমরা একটু সেগুলো একটু দেখে রাখবো। লর্ড ল্যান্সডাউনের সময় কি কি কাজ হয়েছিল? এনার সময়ে বিবাহ সম্পর্কিত এজ অফ কনসেন্ট অ্যাক্ট পাস হয়েছিল, যেটা 1891। দ্বিতীয় ফ্যাক্টরি আইন পাস হয়। অ্যান্ড আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এনার সময় হয়েছিল, সেটা হচ্ছে ডুরান্ড কমিশন। এটা পরীক্ষায় এসে থাকে, ওই কারণে বলে রাখছি, ডুরান্ড কমিশন তৈরি হয়েছিল। ওকে, এটা কবে? এটা হচ্ছে 1893 সালে। এটা একটু জেনে রাখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর লর্ড রিপনের সময় প্রচুর জিনিস হয়েছিল, এটা আমাদের বলতে হবে না। লর্ড রিপনের সময় কারখানা আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে রদ করা হয়েছিল, ইলবার্ট বিল হয়েছিল, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, এবং স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক তাকে বলা হয়। তাই না? এনার সময় নিয়মিত, লর্ড রিপনের সময় ভারতে নিয়মিত সেন্সাস শুরু হয়েছিল। পরের প্রশ্নটাতে আমরা আসি, বিখ্যাত হিন্দি উপন্যাস রেশমি এর রচয়িতাকে? বিখ্যাত একটি হিন্দি উপন্যাস রেশমি এর রচয়িতা কে? বলে ফেলো। দেখো, এখানে কয়েকজন আমরা রচয়িতার নাম দেখতে পাচ্ছি। মুন্সি প্রেমচাঁদ, গোদানের রচয়িতা। মুন্সি প্রেমচাঁদের সব থেকে বিখ্যাত গ্রন্থ হচ্ছে গোদান গ্রন্থ। এটা কিন্তু খুবই পরীক্ষায় আসতে পারে, তোমাদের চান্স আছে যারা বিশেষ করে সেন্ট্রালে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, কেন্দ্রের পরীক্ষার জন্য, তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। মুন্সি প্রেমচাঁদের লেখা গ্রন্থ। রেশমি গ্রন্থটা যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন মহাদেবী বর্মা। তিনিও একজন কিন্তু হিন্দি উপন্যাসিক ছিলেন, তিনি এটা রচনা করেন। নেক্সট হচ্ছে, রঞ্জি ট্রফি টাইটেল 2023-24 টাইটেল জিতেছে কোন দল? রঞ্জি ট্রফি এটা কোন খেলার সাথে যুক্ত? রঞ্জি ট্রফি হচ্ছে ক্রিকেটের একটা
ঘরোয়া লীগ, ভারতে ক্রিকেটের সঙ্গে যুক্ত একটা ঘরোয়া লীগ, এটা হচ্ছে রঞ্জি ট্রফি বা ট্রফি। এই রঞ্জি ট্রফির 2023-24 টাইটেল জিতেছে কোন দল? সেটা হচ্ছে মুম্বাই দল 2023-24 টাইটেলটা জিতেছে। 4 ঘটিকায় বৃষ্টি, 4 o'clock রেইন নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? 4 o'clock রেইন বা 4 ঘটিকায় বৃষ্টিপাত প্রতিদিন সময় করে নিয়মিত 4টার দিকে, বিকাল 4টার দিকে বৃষ্টিপাত হয়ে থাকে একটা অববাহিকায়। কোথায় হয়ে থাকে? সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে। সো নিরক্ষীয় অঞ্চলে এখানে কোনটি পড়ে? গঙ্গা অববাহিকা, একদমই নয়, এটা কর্কটীয় অঞ্চলে পড়ে থাকে। ওহাং অববাহিকাও নয়, নীল নদের অববাহিকাও কিন্তু হবে না। এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 4 o'clock রেইন হয়ে থাকে কোথায়? এটা হয়ে থাকে সাধারণত কঙ্গো অববাহিকায়। কঙ্গো হচ্ছে আফ্রিকার একটা নদী, কঙ্গো বা জাইরে নদী। এই নদী অববাহিকায় কিন্তু 4 ঘটিকায় বৃষ্টিপাত দেখা যায়, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। এবং যেটা বলছিলাম, আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, নিরক্ষীয় অঞ্চল ছাড়াও কঙ্গো অববাহিকাও ছাড়াও আরো নিরক্ষীয় অঞ্চলে বিভিন্ন অঞ্চল আছে, যার মধ্যে অ্যামাজন বৃষ্টি অরণ্য, অ্যামাজনের নাম তোমরা শুনেছো, অ্যামাজনেও কিন্তু 4 o'clock বৃষ্টিপাত হয়ে থাকে। এখানেও কিন্তু 4 ঘটিকায় বৃষ্টিপাত হয়। কি ধরনের বৃষ্টিপাত হয়? পরিচলন বৃষ্টিপাত, তীব্র উষ্ণতা থাকায় পরিচলন বৃষ্টিপাত হয় এখানে, বৃষ্টিপাত হয়ে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন দেখি। কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এসিটিএইচ নিঃসৃত হয়? এটা একটা হরমোনের নাম, এসিটিএইচ। বলো, এসিটিএইচ হরমোন, এটার পুরো কথা কি বলো? অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, ভেরি গুড। যারা অ্যাড্রিনো কর্টিকো সরি অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন বলেছো, একদমই সঠিক হয়েছে। এখানে দেখো কোন গ্রন্থি থেকে এটা নিঃসৃত হয়? এটা কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমাদের নিঃসৃত হয়। কিন্তু এই যে হরমোন, এটার প্রধান কাজ হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির যে হরমোনগুলো নিঃসৃত হয় এখান থেকে, সেগুলোকে নিয়ন্ত্রণ করা, বা অ্যাড্রিনাল গ্রন্থির সঙ্গে কিন্তু, বা অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপনা করতে এটা কাজে আসে। কোন সময় ভারতের সবুজ বিপ্লব পরিকল্পনা গ্রহণ করা হয়? ভারতের সবুজ বিপ্লব পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল কোন সময় বা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে? সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, বা একদমই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে এই সময় শুরু হয়, এবং এরপরে পরিকল্পনার বিরতিকাল আসে, প্ল্যান হলিডে। এর মাঝে কিন্তু তোমার সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয়েছিল। সবুজ বিপ্লবের ধারণা ভারতে কোথা থেকে গৃহীত হয়েছে? এটা মেক্সিকো, মেক্সিকো থেকে ধারণা গৃহীত হয়েছে। ওকে, কে গ্রহণ করেছিলেন? এম.এস. স্বামীনাথন, যাকে সবুজ বিপ্লবের জনক বলে থাকি আমরা, তাই না? ভারতে স্বাধীনতার সময় কে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? ভারত যখন স্বাধীনতা পায়, ভারত কখন স্বাধীনতা পেয়েছিল? 1947-এ ভারতের স্বাধীনতা ব্রিটিশদের কাছ থেকে। সো ভারত যখন স্বাধীনতা পায় তখন জাতীয় কংগ্রেস যে ছিল রাজনৈতিক দল একটা, সেই জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন তৎকালীন সময়ে? দেখো, আমরা এর আগে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ। মাওলানা আবুল কালাম আজাদ টানা 6 বছর জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। 1940 সালে তিনি রামগড়ে সভাপতিত্ব নিযুক্ত হয়েছিলেন। তারপর থেকে টানা 6 বছর, 1946 সাল পর্যন্ত তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। কিন্তু ভারত যখন স্বাধীনতা পায় সেটা ছিল 1947। 1947-এর আগে 1946-এ একটা অধিবেশন হয়েছিল, যেটা মিরাটে অনুষ্ঠিত হয়েছিল, মিরাট অধিবেশন। এবং এখানে যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি হচ্ছেন জে.বি. কৃপালানি। জে.বি. কৃপালানি, বা এনার যে পুরো পুরো নাম সেটা হচ্ছে জীবতরাম কৃপালানি। জীবতরাম কৃপালানি বা জে.বি. কৃপালানি।
ওকে, তো ইনি মিরাট অধিবেশন 1946-এ সেখানে সভাপতি নিযুক্ত হয়েছিলেন, তারপরে তিনি স্বাধীনতার সময় সভাপতি ছিলেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী হলো, দক্ষিণ কোরিয়া রাজধানী হলো বর্তমানে, দক্ষিণ কোরিয়া পপ কালচার, কে ড্রামা এসবের জন্য বিখ্যাত, তাই না? কোরিয়া। সো এই কোরিয়ার বর্তমানে এই কোরিয়ার রাজধানীটা কি হবে? কোরিয়ার রাজধানী হচ্ছে কি? সেটা হচ্ছে সিওল, হচ্ছে কোরিয়ার রাজধানী। কোরিয়ার মুদ্রা কি? দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে দক্ষিণ কোরিয়ার ওন। ওন হচ্ছে এখানকার মুদ্রা। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। আচ্ছা, পরের প্রশ্নে যাব। আচ্ছা, তার আগে আরো একটা জিনিস বলে রাখি, পিয়ং ইয়ং এটা হচ্ছে উত্তর কোরিয়ার, এরই প্রতিবেশী দেশ, উত্তর কোরিয়ার রাজধানী। কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে পিয়ংইয়ং। ভারতে বর্তমানে ভারতীয় সংবিধানে কটি অংশ রয়েছে? ভারতীয় সংবিধানের অংশ কতগুলি বর্তমানে? ভারতীয় সংবিধান যখন গণপরিষদে গৃহীত হয় বা যখন কার্যকর হয়েছিল তোমার হচ্ছে 55 সরি 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়। তখন ভারতীয় সংবিধানে প্রথমে বা গণপরিষদ কর্তৃক যখন এটা গৃহীত হয়েছিল, তখন প্রথমে আমি এখানে এইভাবে লিখছি, প্রথমে ভারতীয় সংবিধানে ভারতীয় সংবিধানে কতগুলি ধারা ছিল বলতো? সংবিধানের ধারা ছিল কতগুলি? প্রথম ভারতীয় সংবিধানের ধারা ছিল থ্রি। আচ্ছা, প্রথম সংবিধানের ধারা ছিল কতগুলি, এইভাবে লেখা যাক। ধারা ছিল কতগুলি, এটা পরীক্ষায় খুবই আসে, সেটা হচ্ছে 395, 395টি ধারা ছিল যখন ভারতীয় সংবিধান গৃহীত বা কার্যকর হয়, গণপরিষদে গৃহীত হয় যখন। পরবর্তীতে সরি, আরো কয়েকটা জিনিস একটু বলে রাখি, এখানে পার্ট পার্ট কতগুলি ছিল? পার্ট ছিল এর মধ্যে কতগুলি? প্রথমে ছিল 22টি পার্ট, 22টি পার্ট ছিল। পরবর্তীতে এখানে পার্ট বেড়েছে নিশ্চয়ই। আরেকটা জিনিস জেনে রাখবে, তফসিল কতগুলি ছিল? তফসিল ছিল প্রথমে কতগুলি? তফসিল ছিল প্রথমে কতগুলি? সেটা হচ্ছে 8টি তফসিল ছিল ভারতীয় সংবিধানে প্রথমে। পরবর্তীতে এই তফসিলটাকে বেড়ে আবার 12 হয়ে গেছে, তাই না? পরবর্তীতে এটা বেড়ে 12 হয়েছে তফসিল। এবারে দেখো বর্তমানে কি কি আছে ভারতীয় সংবিধানে। বর্তমানে ভারতীয় সংবিধানের অংশ, অংশ মানে পার্টকে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে কি, কোনটিকে বোঝানো হচ্ছে? হ্যাঁ, পার্টসকে বোঝানো হচ্ছে। ওকে, ও বর্তমানে 22টি থেকে বেড়ে 25টি হয়েছে। বর্তমানে ধারা কতগুলি আছে বলতে পারবে? ধারা কতগুলি আছে? বর্তমানে ধারা আছে 104 অ্যামেন্ডমেন্ট পর্যন্ত। এটাতে ধারা ইনক্লুড আছে 448, 448টি বর্তমানে ধারা আছে, এটা বর্তমানের কথা হচ্ছে। এবং বর্তমানে তফসিল কতগুলি আছে? তফসিল কতগুলি আছে বর্তমানে? এটাতে বেড়ে হয়েছে 12টি, 12টি তফসিল। নিচের কোনটি একটি ভাইরাস ঘটিত বা ভাইরাস দ্বারা হয় কোন রোগটি, সেটা সকলে শনাক্ত করবে এবং উত্তর করে যাবে। কোন রোগটি ভাইরাস দ্বারা ছড়িয়ে থাকে? দাঁত, কলেরা, টাইফয়েড এবং সাধারণ সর্দি কাশি। ওকে ডিয়ার স্টুডেন্ট, সকলে তার উত্তর করবে এবং তার সঙ্গে সকলে একটা করে লাইক করে দেবে ক্লাসে, আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। ভিউজ অনেক কমে গেছে দেখতে পাচ্ছি আমি ক্লাসে, বিগত কয়েকদিন ধরে তোমরা কন্টিনিউ করছো না পড়াটা, পড়াটা কন্টিনিউ করো, ছেড়ে দিও না এইভাবে। গিভ আপ করলে এইটুকুতে তাহলে কি করে হবে? গিভ আপ করো না, লেগে থাকো। কবে পরীক্ষা হবে সেটা চিন্তা করো না, পড়তে থাকো। পরীক্ষা হলেই তোমরা বাজিমাত করে দেবে। পড়াটা কিন্তু তোমাদের কন্টিনিউ রাখতে হবে। নেক্সট, নামেরি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? নামেরি একটা ন্যাশনাল পার্ক, এটা কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, গুজরাট, আসাম এবং নাগাল্যান্ড। সুন্দর একটা প্রশ্ন, করে ফেলো উত্তর। নামেরি ন্যাশনাল পার্ক কোথায়? এটা অসম রাজ্যে অবস্থিত। অসমে কিন্তু বিখ্যাত বিখ্যাত কিছু ন্যাশনাল পার্ক আছে, তাই না? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। কাজিরাঙ্গা কোথায়? কাজিরাঙ্গা, মানস, রাজীব গান্ধী বা ওরাং ন্যাশনাল পার্ক, রাজীব গান্ধী, ওরাং। তারপরে হচ্ছে এটা আছে তোমার আরেকটা, দিহং পটকায় একটা কিন্তু ন্যাশনাল পার্ক, বিখ্যাত ন্যাশনাল পার্ক অসমে অবস্থিত। এই কয়েকটা তোমার হচ্ছে ন্যাশনাল পার্ক জেনে রাখবে। নামেরি ইন অসম। অভিশেরি লেন্স কোনটি? অভিসারী লেন্স কোনটি? বলে ফেলো।
উত্তর লেন্সটা হচ্ছে অভিসারী লেন্স। 2023 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন নিম্নের কে? নোবেল পুরস্কার 1901 সাল থেকে দেওয়া হচ্ছে আমাদের। কোথা থেকে দেওয়া হয়? 1901 সাল থেকে সুইডেন এবং নরওয়ে থেকে এটা প্রদান করা হয়। শান্তিতে নরওয়ে থেকে দেওয়া হয়, বাকিগুলো সুইডেন থেকে প্রদান করা হয়। তো এখানে রসায়নে নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে দেওয়া হয়? 6টি ক্ষেত্রে। কি কি? সাহিত্য, অর্থনীতি, শান্তি, চিকিৎসাবিদ্যা, পদার্থবিদ্যা এবং রসায়ন, এই কয়েকটি ক্ষেত্রে দেওয়া হয়। এবারে 2023 সালে যে রসায়ন পুরস্কার বা নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, সেখানে উপরের সবগুলোই ব্যক্তি পেয়েছেন। যখন প্রশ্নে এরকম অপশন থাকবে অল অফ দ্য অ্যাবোভ বা উপরের সবগুলোই সঠিক, তখন কিন্তু 99% চান্স থাকবে ওটার উত্তর হওয়ার। 99% চান্স থাকে ওটা উত্তর হওয়া। সো এখানে দেখো মুঙ্গিজি, বাওয়েন্দি নামগুলো কঠিন হলেও এই প্রশ্নগুলো করতে কিন্তু অনেক সুবিধা হয়, কারণ এটা তুমি চোখ বন্ধ করেও উত্তর করতে পারো। এটা কিন্তু সঠিক হওয়ার চান্স থাকে বেশি। লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি একিমভ, এটা তিনজনেই কিন্তু যৌথভাবে পেয়েছে এই নোবেল পুরস্কারটা। কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হয়েছিলেন? পাশ্চাত্য শিক্ষা মানে কি? ইংরেজি শিক্ষাকে বোঝানো হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বলতে। পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন কে? তিনি হচ্ছেন উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিংয়ের সময় আমরা দেখেছি মেকলে মিনিট পাস হয়েছিল, তাই না? তার সময় তোমার হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল, এবং তার সময় ইংরেজি ভাষাকে আমাদের ভারতের অফিসিয়াল ভাষা হিসেবে কিন্তু কনসেপ্ট করা হয়েছিল এবং অফিসিয়াল ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল এই উইলিয়াম বেন্টিংয়ের সময়। তিনি দীর্ঘ একটা সময় ধরে প্রথমে 1828 থেকে 33 পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল ছিলেন। তার সময়ে পদটা আবার চেঞ্জ হয়েছিল। 1833 থেকে আবার 35 সাল পর্যন্ত তিনি 35 পর্যন্ত তিনি আবার ভারতের গভর্নর ছিলেন। তো তিনি হচ্ছেন আমাদের ভারতের শেষ বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ছিল। পরের প্রশ্ন দেখি, ভারতের কোন রাজ্যে চিনি উৎপাদন সর্বাধিক? খুব বেশি চিনি উৎপাদিত হয়ে থাকে কোন রাজ্যে? চিনি, সুগার কেন নয় কিন্তু, আখ আলাদা জিনিস। আখ আলাদা জিনিস, বারবার বলে থাকি তোমাদের, আখ আলাদা জিনিস। আখ বললে হবে কোন রাজ্য? আখ বললে হবে উত্তরপ্রদেশ প্রথম হচ্ছে আখ উৎপাদনে। কিন্তু কিন্তু চিনি উৎপাদনে কিন্তু অন্য রাজ্য। কোন রাজ্য? মহারাষ্ট্র রাজ্য কিন্তু চিনি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। আখ উৎপাদনে উত্তরপ্রদেশ উত্তর হবে, এবং উত্তরপ্রদেশকে চিনির বাটেও বলা হয় থাকে আমাদের ভারতের, কিন্তু মহারাষ্ট্র সব থেকে বেশি চিনি উৎপাদন করে থাকে। নেক্সট, আচ্ছা, আমাদের TWS একাডেমিতে তোমরা ভর্তি হয়ে আমাদের কাছ থেকে, সেখান থেকে পেইড ব্যাচের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রিপারেশন নিতে পারো। বেস্ট চাকরি প্রিপারেশন সেখানে স্যারেরা বিগত কয়েক বছর ধরে দিচ্ছে। সো আমাদের TWS একাডেমিতে তোমরা আলাদা আলাদা ব্যাচে ভর্তি হতে পারবে। তোমার যেটা ইচ্ছা তুমি সেটাতে যুক্ত হতে পারো। এখানে সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে, তোমার যে সাবজেক্টটা পছন্দ হয় সেই সাবজেক্টে তুমি আলাদা করে অ্যাডমিশন নিতে পারো এবং সমস্ত কিছু একসাথে নিতে পারো। এখানে তোমরা কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, এটা সমস্ত পরীক্ষার জন্য কভার হবে। এটা অল পরীক্ষা এখানে একটা কনসেপ্ট দেওয়া হবে। অবশ্যই তোমরা TWS একাডেমি অ্যাপটি ডাউনলোড করে আজই সেখানে তোমার নাম এনরোল করে ফেলবে। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া গ্রন্থের লেখককে? প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া এই গ্রন্থটার একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব? এই গ্রন্থ থেকে আমরা ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা আর্থিক যে পরিকল্পনা, এটার ধারণা কিন্তু প্রথম পেয়েছিলাম এই গ্রন্থটি থেকে, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। এই গ্রন্থটির যিনি লেখক তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন এম বিশ্বেশ্বরাইয়া। স্যার এম বিশ্বেশ্বরাইয়া 1934 সালে এই গ্রন্থটি লিখেছিলেন, বা এই গ্রন্থটি প্রকাশ হয়েছিল 1934 সালে। সালটা কেন বললাম? কারণ সালটা পরীক্ষায় কিন্তু আসে, ওই কারণে বলে রাখলাম। যেগুলো সাল প্রয়োজন নেই সেগুলো না পড়লেও হবে, কিন্তু এগুলো পড়তে হবে কারণ পরীক্ষায় আসার এগুলো চান্স আমাদের থাকে। পশ্চিমবঙ্গে কবে পঞ্চায়েতি আইন ব্যবস্থা পাশ হয়েছিল? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটা আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়েছিল কবে? আমরা জানি ধারা
40 ডিপিএসপির মধ্যে সেখানে পঞ্চায়েত রাজ বা পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা বলা হয়েছে, তাই না? তো এবারে দেখো আমাদের পশ্চিমবঙ্গে এই আইনটা কবে পাস হয়েছিল। প্রথমে পাস হয়েছিল কোথায়? প্রথমে আমরা জানি রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে 1959-এ প্রথমে এটা পাস বা প্রথমে এটাকে পঞ্চায়েত ব্যবস্থাটা চালু হয়েছিল কোথায়? রাজস্থানে চালু হয়েছিল। রাজস্থানে চালু হয়। পরবর্তীতে আমরা জানি 1992 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে একাদশ তফসিলের মধ্যে যুক্ত করা হয়েছিল বা একাদশ তফসিলটাকে সেখানে অ্যাড করা হয়। এবারে প্রশ্ন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কবে এটা হয়েছিল? পশ্চিমবঙ্গে কিন্তু হয়েছিল 1973 সালে। এই আইনটা 1973 সালে পাস হয়েছিল পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গে যে বর্তমানে পঞ্চায়েত ব্যবস্থা সেটা ত্রিস্তরীয় পশ্চিমবঙ্গে। সেখানে আমরা গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এই ব্যবস্থাটা দেখতে পাই, তাই না? তো এটা 1973 আইনে হয়েছিল। নিম্নলিখিত কোনটি তাপ্তি নদীর উপনদী? তাপ্তি নদী এটা একটা পশ্চিম বাহিনী নদী আমাদের ভারতের, যে নদীটা গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কোথা থেকে এটা উৎস লাভ করেছে? তাপ্তি উৎস আমরা যদি বলি, এই নদীটার উৎস কোথায়? তাপ্তি নদীর উৎস হচ্ছে মুলতাই পাহাড়। মুলতাই পাহাড় থেকে এটা উৎস লাভ করেছে, এবং মুলতাই পাহাড় থেকে উৎস লাভ করার পরে এটার মুখ বা এটার মোহনা কোথায়? মোহনাটা একটু জেনে রাখবে, কারণ এটা কিন্তু একটু অনেকে কনফিউশন থাকে, আরব সাগর নাকি খাম্বাত উপসাগর নাকি কচ্ছের হ্রদ, কি হবে উত্তর? এটার উত্তর হবে খাম্বাত। খাম্বাত উপসাগর। ওকে, এবারে দেখো আমরা এখানে উত্তর করব কোনটি তাপ্তির এখানে উপনদী। তাপ্তির উপনদী হচ্ছে পূর্ণা। পূর্ণা, বেতুল এ সমস্ত হচ্ছে তাপ্তির উপনদী। হিরণ কার উপনদী? হিরণ হচ্ছে নর্মদার উপনদী। নর্মদা এটাও কিন্তু পশ্চিম বাহিনী একটা নদী, যেটাও কুরস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তারপরে হেমবতী কার? কাবেরীর। কাবেরীর তোমার হচ্ছে যে উপনদী হিমবতী, শিমশা, ভবানী প্রভৃতি। খড়কাই কার? খড়কা হচ্ছে সুবর্ণরেখার। সুবর্ণ রেখা নদীর উপনদী এটা একটা। কন্নড়ের প্রথম রাজবংশ কোনটি? কন্নড় এর প্রথম রাজবংশ, কন্নড় বলতে কর্ণাটক অঞ্চলকে বোঝানো হচ্ছে, সেই কন্নড়ের প্রথম রাজবংশ কোনটি ছিল? চেরা রাজবংশ, কদম্বর রাজবংশ, আরেকটি হচ্ছে চালুক্য এবং কাকতীয় রাজবংশ। দেখে শুনে অ্যান্সার করো, এটার ভুল অ্যান্সার যেন কেউ করো না। কন্নড়ের প্রথম রাজবংশ কোনটি ছিল? এটা হচ্ছে কদম্ব রাজবংশ ছিল কন্নড়ের প্রথম রাজবংশ। এই রাজবংশটার প্রতিষ্ঠাতা কে ছিল? প্রতিষ্ঠাতা কে ছিলেন এই রাজবংশটা? এই রাজবংশটা ময়ূর শর্মা বলে একজন ব্যক্তি, ময়ূর শর্মা, ইনি প্রতিষ্ঠাতা ছিলেন এবং ইনি এই বংশের প্রথম রাজা কিন্তু ছিলেন। এটা হচ্ছে কদম্ব বংশ। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত গুজরাট রাজ্যে। গুজরাট রাজ্যে। তো গুজরাট রাজ্যের এখানে 3টি শহর আছে। পাটনাটা বিহারের মধ্যে, সুরাট, গান্ধীনগর এবং আহমেদাবাদ আছে। এখানে রাইট অ্যান্সার হবে আহমেদাবাদ শহরে। আহমেদাবাদ শহর এটা হচ্ছে গুজরাটের বৃহত্তম শহর, যেখানে এই সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপিত। কোন বছর এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয়? বলো। তা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল কোথায় এবং কি প্রতিষ্ঠা করেছিলেন আর কবে হয়? তিনটে জিনিসই ইম্পর্টেন্ট। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা কবে হয়েছিল? এটা প্রতিষ্ঠা হয়েছিল 1784, 1784-তে। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কি ছিল? প্রতিষ্ঠাতা ভেরি ফেমাস। কে ছিলেন প্রতিষ্ঠাতা? স্যার উইলিয়াম জোন্স, ইনি ছিলেন এটার প্রতিষ্ঠাতা। এবারে দেখো এই এশিয়াটিক সোসাইটি এটা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? স্থান যদি আমরা বলি, এটা কোথায় আছে এশিয়াটিক সোসাইটি বা প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? এটা কলকাতাতে। কলকাতাতে এটা প্রতিষ্ঠা হয়েছিল।
কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপ আয়োজন করেছিল? এফআইএইচ হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন ইন্টারন্যাশনাল হকি বা হকি ফেডারেশন ইন্টারন্যাশনাল, সেটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো পুরুষ হকি বিশ্বকাপ 2023 সালে আয়োজিত হয়েছিল। আমাদের ভারত আয়োজন করেছিল 2023 সালের হকি বিশ্বকাপ, এবং 2023 সালে হকি বিশ্বকাপ বিজয়ী দল ছিল, বিজয়ী কোন দল ছিল? বিজয়ী ছিল জার্মানি। জার্মানির দল ছিল বিজয়ী। এবারে দেখো, এটা কোন রাজ্য আয়োজন করেছিল? হকির কথা বললে সবসময় উত্তর হবে ওড়িশা, কারণ ওড়িশাতে কিন্তু হকির প্রচুর, মানে এখানে হকিটাকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। ওড়িশা রাজ্য, ওড়িশা রাজ্যের তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ছিলেন নবীন পট্টনায়ক। কে ছিলেন? তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে নবীন পট্টনায়ক। কিন্তু সম্প্রতি এই যে আমাদের লোকসভা নির্বাচন হলো, তার সঙ্গে ওখানকার বিধানসভা অ্যাসেম্বলি যে ইলেকশন সেটা হয়েছিল, এবং তার মাধ্যমে এখানকার কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে। এটা একটু জেনে রাখো, এই জন্য বলে রাখছি, খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান মুখ্যমন্ত্রীকে বর্তমান মুখ্যমন্ত্রী হিসাবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন মোহন চরণ মাঝি। মোহন চরণ মাঝি, ইনি হচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী ওড়িশার। কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হয়? বেশি কার হয় আর কম কার হয়? দুটোই অপশানে আছে। কম হয় কার? সেটা হচ্ছে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, কিন্তু এই আলোর বিক্ষেপণ আবার বেশি, বিক্ষেপণ বেশি হয়ে থাকে, আর তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি, সর্বাধিক হয়ে থাকে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এবং বিক্ষেপণ প্রচুর কম হয়ে থাকে এই আলোটার। বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়? তেভাগা মুভমেন্ট, এটা বাংলায় কবে শুরু হয়েছিল? এটার উত্তর করো সকলে দ্রুত। ওকে, বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল? তেভাগা আন্দোলনটা এটা একটা কৃষক বিদ্রোহ ছিল, এটা একটা কৃষক আন্দোলন ছিল, এবং এই আন্দোলনটা শুরু হয়েছিল 1946 সালে। এবারে এই আন্দোলনটা কোথায় হয়েছিল বলতো? স্থান যদি আমরা বলি এই আন্দোলনটা, সেটা হচ্ছে বর্তমানে যে দিনাজপুর অঞ্চল, দিনাজপুরে কিন্তু এটা সংগঠিত হয়েছিল। ভারতীয় সংবিধানের 14 নং ধারায় কি কি সাম্যের কথা বলা হয়েছে? 14 নং ধারা সাম্যের অধিকারের প্রথম ধারা। 14 থেকে 18 ধারায় স্বাধীনতার অধিকার একটা সাম্যের অধিকার, সেই সাম্যের অধিকারটাকে বর্ণিত করা হয়েছে। সাম্যের অধিকারের মধ্যে 14 নম্বর ধারা যেটা বলে থাকে সাধারণত আইনের দৃষ্টিতে সবাই সমান, এবং আইন সকলকে সমানভাবে দেখবে বা সমানভাবে রক্ষা করবে। সো এখানে সঠিক উত্তর কি হবে? আইনের সমান সংরক্ষণ এবং আইনের দৃষ্টিতে সাম্য, এই দুটোই কিন্তু এখানে হবে, উভয়ই অ্যান্সার হবে 14 নং ধারা। খুবই গুরুত্বপূর্ণ এটা। 14 নং ধারাটা কিসের সঙ্গে যুক্ত এটাও মনে রাখবে, এটা হচ্ছে সাম্যের অধিকার। আচ্ছা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করবো ডিয়ার স্টুডেন্ট। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে, আর এরকম ক্লাস প্রতিদিন দেখতে আমাদের TWS একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সেট করে দাও। আর আমাদের টেলিগ্রামে যুক্ত হতে চাইলে অবশ্যই যুক্ত হয়ে যাবে সকলে। ভালো থাকবে। আজকের ক্লাসটি শেষ করলাম এখানে, পরের দিনের ক্লাসে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা বাই।